নমস্কার বন্ধুরা, আরবিআই আবারও রেপো কাট করলো। এইবার করলো 50 বেসিস পয়েন্ট। তো এখন রেপো রেট দাঁড়ালো 5.5%। তো এই আরবিআইয়ের রেপো কাটের জন্য আপনার টাকা পয়সার উপরেতে এর কীরকম প্রভাব পড়তে চলেছে? ইএমআই যদি থাকে ব্যাংকের, তার উপর কীরকম প্রভাব পড়বে? ব্যাংকের ফিক্সড ডিপোজিটের উপর কেমন প্রভাব পড়বে? মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডেট মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড, এর উপরই বা কেমন প্রভাব পড়বে? আপনি এখন টাকা কোথায় ইনভেস্ট করবেন? সমস্ত কিছু নিয়েই আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই আমরা জেনে নিই যে রেপো রেট কি। দেখুন, রেপো রেট হলো সেই রেট যে রেটেতে আরবিআই বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দেয়। এবার সেই রেটটাই বর্তমানে হয়ে গেল 5.5%। এবার রেপো রেট কম হলে কি হবে? দেখুন, রেপো রেট যদি কম হয় তাহলে লাভ এটাই যে ব্যাংকগুলো সস্তায় টাকা পাবে। এবার ব্যাংক যদি সস্তায় টাকা পায় তাহলে ব্যাংক সস্তাতে ধার দিতে পারবে বা লোন দিতে পারবে, মানুষকে লোন দেবে বা বিজনেসকে লোন দেবে। সস্তায় যদি বিজনেস লোন পায় তাহলে তাদের প্রফিট বেশি হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে যদি হাতে টাকা বেশি থাকে তাহলে তারা বেশি খরচা করবে, তাহলে ইকোনমির অগ্রগতি হবে, কারণ তারা বেশি বেশি করে জিনিসপত্র কিনবে, বাই করবে। তার সাথে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ইনফ্লেশন কিন্তু বেড়ে যাওয়ার একটা ভয় থাকে। কারণ কি? কারণ যদি সবার হাতে বেশি টাকা থাকে, মানুষ যদি সহজেই লোন নিয়ে, সস্তা লোন নিয়ে জিনিসপত্র কিনতে যায়, তাহলে কি হবে? জিনিসপত্রের চাহিদা বাড়বে, আর যখনই বেশি চাহিদা বাড়বে তখন কিন্তু তার দাম বেড়ে যাওয়ার একটা ভয় থাকে। সেক্ষেত্রে ইনফ্লেশন রেট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইবার আসি আসল কথাতে, যে এই আরবিআইয়ের রেপো রেট কাটের জন্য আমাদের বিভিন্ন ফিনান্সিয়াল যেসব সিদ্ধান্ত, তার উপরেতে এর প্রভাবটা কীরকম পড়বে। প্রথমে আসি ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটের উপর এর কি প্রভাব পড়বে? দেখুন, যারা এফডি করছেন তাদের জন্য কিন্তু খারাপ খবর। কারণ কি? কারণ যখনই রেপো রেট কাট হবে তখনই ব্যাংকের জমা টাকার উপরেতেও সুদের হার কম হবে, সেটা সেভিং অ্যাকাউন্টের সুদেই হোক বা ফিক্সড ডিপোজিটের সুদেই হোক। সুতরাং এখন থেকে আপনি দেখতে পাবেন যে ব্যাংকের এফডির যে ইন্টারেস্ট রেট সেটা আরও কমের দিকে থাকবে, মানে আরও দিন দিন এফডির ইন্টারেস্ট রেট কমবে। তো এই অবস্থাতে আপনার জন্য কি কি স্ট্র্যাটেজি পারফেক্ট হবে? প্রথম, যদি আপনি ফিক্সড ডিপোজিটেতে ইনভেস্ট করতে চান, যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টার হন, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি এফডিতে ইনভেস্ট করে নিন। যে ব্যাংকগুলো এখনও ভালো এফডিতে ইন্টারেস্ট রেট অফার করছে সেইগুলোতে গিয়ে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল এফডি করে নিন। আর পারলে একটু বেশি টেনিওরের এফডি করুন, 3 বছর বা 5 বছর হলে আরও ভালো হয়, কারণ আপনি এই সময়তে হাই রেটেতে এফডিটা বুক করে নিচ্ছেন। যেটা খবর আছে যে এরপরে আরবিআই আরও এক ধাপ এই রেপো রেট কম করতে পারে, সেক্ষেত্রে আপনার এই ব্যাংকের এফডির রেট আরও কমবে। তো সময় থাকতে থাকতে আপনি এখনই এফডিগুলো বুক করে নিতে পারেন, যেগুলো হাই রেটের এফডি আছে। 2 নম্বর, পোস্ট অফিসের যেসব স্মল সেভিংস স্কিমগুলো আছে সেইগুলোতেও কিন্তু ইন্টারেস্ট এখনও ভালো আছে, কারণ সেগুলোতে এখনও চেঞ্জ হয়নি। খুব সম্ভবত আগামী দিনেতে বা আগামী কোয়ার্টারেতে কিন্তু পোস্ট অফিসের এই ইনভেস্টমেন্ট অপশনগুলোরও সুদ কমবে, কারণ রেপো রেট যখন কমছে, জেনারেল ইকোনমিতে যখন ইন্টারেস্ট রেট কমছে, সেইগুলোও ছাড় পাবে না, সেইগুলোর ইন্টারেস্ট রেট কমবেই। সুতরাং এখনই যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে যেমন ধরুন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যেখানে এখনও 8.2% ইন্টারেস্ট দিচ্ছে, এমআইএস যেখানে 7.4% ইন্টারেস্ট দিচ্ছে, এনএসসি যেখানে 7.7% ইন্টারেস্ট দিচ্ছে, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট 5 বছরের জন্য এখনও 7.5% ইন্টারেস্ট দিচ্ছে, সেই জায়গাগুলো একদমই ছাড়বেন না, সেইখানেতে অবশ্যই ইনভেস্ট করে রাখুন। 3 নম্বর, আরবিআইয়ের ফ্লোটিং রেট বন্ড। এইখানের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা সবসময় এনএসসির যা ইন্টারেস্ট তার থেকে 0.35% বেশি হয়। তো বর্তমানেতে এনএসসির ইন্টারেস্ট রেট 7.7%, তো এই ফ্লোটিং রেট বন্ডের ইন্টারেস্ট রেটই হয়ে যাবে আপনার 8.05%। তারপরে আবার গভর্নমেন্ট বন্ড। সুতরাং এইটাও কিন্তু একটা ভালো অপশান, এইখানেতে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। 2 নম্বর যেটা এফেক্ট পড়বে সেটা হচ্ছে ইকুইটি মার্কেটে। ইকুইটি মার্কেটেতে যদি আমি দেখি তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এর প্রভাবটা পজিটিভ হবে, মানে ভালো হবে, মানে ইকুইটি মার্কেট কিন্তু আরও ভালো পারফর্ম করবে। কারণ কি?
কারণ আমি বলছিলাম যে ইন্টারেস্ট রেট কম হওয়া মানে যেসব কর্পোরেট আছে, কর্পোরেটের বিজনেসের জন্য তারা তো লোন নেয়, ব্যাংকের থেকে তো লোন নেয়, লোন নিলে তাদেরকে ইন্টারেস্টও দিতে হয়। এবার ইন্টারেস্ট রেট যদি কম হয় তাহলে তাদেরকে সুদের কম দিতে হবে টাকা, তাদের সুদের লায়াবিলিটি সেটা কম হচ্ছে, তা তাদের লাভ বেশি না, তাদের লাভ বেশি হচ্ছে কারণ সুদ কম দিতে হচ্ছে, প্রফিট বাড়ছে। এবার যদি কর্পোরেটের প্রফিট বাড়ে তাহলে তাদের শেয়ার প্রাইসও বাড়বে না, যদি প্রফিট বেশি হয় তাহলে তো শেয়ারের দামও বাড়বে, তো সেই কারণের জন্য শেয়ারের দাম বাড়বে। 2 নম্বর, ইন্টারেস্ট রেট কম হলে সাধারণ মানুষ আমরা যারা অনেক কিছু জিনিসই কিনি লোনেতে, ইএমআই দিয়ে কিনি, তাহলে আমার যেহেতু লোনের দামটা কম হচ্ছে সেক্ষেত্রে আমাকে ইএমআই কম দিতে হবে, ইন্টারেস্ট রেট কম হচ্ছে, তাহলে আমি বেশি বেশি করে জিনিস কিনতে যাব, আমার কাছে টাকা থাকবে কেনার মতন, তো সেক্ষেত্রে ওই জিনিসগুলোর ডিমান্ড বাড়বে, তাহলে কি হচ্ছে কোম্পানির মাল বিক্রিও বাড়বে, কারণ লোকের হাতে টাকা আছে, না টাকা থাকলেও ধার নিয়ে লোকে কিনবে। কারণ এখন মনে করুন আপনি যদি একটা বাড়ি কিনতে চান বা গাড়ি কিনতে চান, এই সময় কিনবেন না, কারণ লোন নিয়ে কিনতে গেলে এখন আপনার লোনের ইন্টারেস্ট কম দিতে হবে। তাহলে ইকোনমিতে ভোগ্য যেসব পণ্যগুলো আছে সেইগুলোর চাহিদা বাড়বে, তাহলে সেই সমস্ত কোম্পানিগুলোরও আপনার স্টক প্রাইস বাড়বে, তাহলে শেয়ার বাজার চাঙ্গা হবে। সুতরাং যদি আপনি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টার হন তাহলে আমি বলবো এসআইপি তো বন্ধ করবেনই না, ধীরে ধীরে যখন টাকা আরও বাড়বে, স্টক মার্কেট আরও গ্রো করবে, তাহলে মিউচুয়াল ফান্ডের আপনার এনএভিও বাড়বে। সুতরাং আপনার এসআইপি কখনোই বন্ধ করবেন না। 2 নম্বর, চাইলে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে পারেন। 3 নম্বর, চাইলে একটুখানি মিড ক্যাপ বা স্মল ক্যাপের এক্সপোজারটাও বাড়াতে পারেন, কিন্তু এটা চাইলে। আমি তো সবসময় বলি যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো, লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ এই নিয়েই যথেষ্ট ভালো পোর্টফোলিও তৈরি করা যায়। আর একটা ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে যেহেতু মার্কেট প্রাইস বাড়ছে সেই কারণের জন্যই অনেকে কিন্তু প্রফিট বুকিং করতে পারে, তো টেম্পোরারিলি মাঝে মাঝে মার্কেট আবার ডাউনও হয়ে যেতে পারে, কারণ যারা প্রফিট বুকিং করছে তো সেল বেড়ে যাবে, তো সেই কারণের জন্য স্টক মার্কেট মাঝে মাঝে ডাউনও হয়ে যেতে পারে এই কারণে, এক্সেসিভ সেলিংয়ের কারণে। তবে সেই জন্য কিন্তু ভয় পাবেন না বা আশাহত হবেন না। এইবার আসি মিউচুয়াল ফান্ডের ডেট ক্যাটাগরিতে, মানে ডেট মিউচুয়াল ফান্ডে আপনার স্ট্র্যাটেজিটা কীরকম হবে। দেখুন, আরবিআইয়ের রেট কমা মানে ইন্টারেস্ট রেট কমা, ইন্টারেস্ট রেট কমা মানে বন্ডের দাম বাড়া, তার মানেই হচ্ছে আপনার ডেট ফান্ডেতে লাভই হবে, মানে ডেট ফান্ডে এনএভি বাড়বেই। আমি তো বলবো স্পেশালি গিল্ড ফান্ড আর লং ডিউরেশন ফান্ড এইগুলোতে আরও ভালো লাভ হবে, কারণ কি এগুলোতে লম্বা টেনিওর আছে না, লম্বা টেনিওর ধরে এগুলোতে আপনি হাই রেটের ইন্টারেস্ট পেতে থাকবেন, যেখানে কিনা আপনার ইকোনমিতে ইন্টারেস্ট রেট আস্তে আস্তে কমছে, সুতরাং এর ভ্যালু তো বাড়বে, এই বন্ডগুলোর ভ্যালু বাড়বে যেগুলো লং ডিউরেশনের বন্ড আছে, সেই কারণের জন্য গিল্ড ফান্ড আর লং ডিউরেশন ফান্ড এই জন্য ভালো ইনভেস্টমেন্ট অপশান হতে পারে। অথবা হাইব্রিড স্ট্র্যাটেজিও নিতে পারেন, যেখানে কিনা আপনার ইকুইটি আর ডেট এগুলো মিক্স করে ইনভেস্ট হবে, যেমন ধরুন আপনার হতে পারে সেটা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড বা আপনার অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বা ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, তো এই ধরনের ইকুইটি আর ডেট মিক্সেতেও কিন্তু ইনভেস্ট করতে পারেন। এইবার আসি আপনার লোন আর বরোয়িংস, মানে যে আপনার ধার নেওয়া আছে ইএমআই বা আপনি নতুন করে লোন নিতে চান, তার উপরে এর কী প্রভাব পড়বে। যেটা বলছিলাম যে এই রেপো রেট কাট হবার কারণে যেমন আপনার ডিপোজিটের ইন্টারেস্ট রেট কমবে, তেমনি ব্যাংক যে লোন দেবে তার ইন্টারেস্ট রেটও কমবে। সুতরাং আপনার যদি হোম লোন নেওয়া থাকে বা স্টুডেন্ট লোন নেওয়া থাকে তারও কিন্তু ইন্টারেস্ট রেট এবার কমবে। তো সেই কারণের জন্য আপনাকে আইদার ইএমআই কম দিতে হতে পারে, বা হতে পারে যে ইএমআই একই রইল, আপনার টেনিওরটা কম হয়ে যাবে, মানে আপনি কম সময়তে লোনটা শোধ করে দিতে পারবেন, সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হলো। 2 নম্বর, যদি আপনি লোন নিতে চান বা লোন নিয়ে কিছু কিনতে চান তাহলে কিন্তু এটা ভালো সময়, কারণ এখন লোনের দামটা সস্তা হয়ে গেছে, লোনের ইন্টারেস্ট রেট কম হয়ে গেছে, সুতরাং সেইটা আপনি করতে পারেন, এই সময়টা সেইভাবে ইউজ করতে পারেন। আর মনে করুন কোনো নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিতে বা যেগুলো এনবিএফসি আছে সেইখানেতে ধরুন আপনার ধার আছে, তারা ধরুন এখনো পর্যন্ত এই যে ইন্টারেস্ট রেট কাট হলো সেটা আপনাকে পাস অন করছে না, বা তারা তাদের ইন্টারেস্ট রেট কমাচ্ছে না, তাহলে আপনি চাইলে সেখান থেকে ট্রান্সফার করে যেগুলো ব্যাংক আছে, গভর্নমেন্ট ব্যাংক হোক বা প্রাইভেট ব্যাংক হোক, যারা তাড়াতাড়ি করে রিয়াক্ট করে এবং তাড়াতাড়ি করে আপনার এই রেটটাকে কাট করে, সেখানে ট্রান্সফার করে দিলে আপনার ইন্টারেস্ট রেটেও অনেকটা বাঁচবে টাকা। এরপরের যে পয়েন্টটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে আমি শুরুতেই হিন্ট দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে যে যখনই রেট কাট হয় তখন কিন্তু ইনফ্লেশনের একটা সম্ভাবনা থাকে। তার কারণটাও আপনাকে বলেছি যে রেট কাট হওয়া মানে হচ্ছে সস্তাতে লোন পাওয়া যাবে, তো মানুষজন লোন নিয়ে কিন্তু অনেক কিছু জিনিস কিনতে চাইবে।
আর সবাই যখন একটা জিনিস কিনতে চাইবে তখন সেই জিনিসটার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যখন দাম বেড়ে যায় সেটাকেই আমরা বলি ইনফ্লেশন। তো ইনফ্লেশনের কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়, সেই কারণের জন্য আপনাকে কিন্তু নজরে রাখতে হবে এবং খুব অ্যালার্ট হয়ে থাকতে হবে। এবং শুধুমাত্র ব্যাংকের এফডি বা আরডির উপরে ভরসা করলেও কিন্তু চলবে না, কারণ সেখানে তো ইন্টারেস্ট রেট এখন অলরেডি কমতে শুরু করেছে। এদিকে ইনফ্লেশন যদি বেড়ে যায় তাহলে আপনার টাকার উপর কোনো রিয়েল রিটার্ন হবে না। তো সেই কারণের জন্য এফডি আরডিতে টাকা থাকুক, সেখানে থাকবে, সাথে সাথে কিন্তু আপনাকে মার্কেট রিলেটেড যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড হতে পারে বা স্টক হতে পারে বা ইটিএফ হতে পারে, এই সমস্ত জায়গাতেও কিন্তু ইনভেস্ট করতে হবে, যাতে কিনা এইটা আপনার ইনফ্লেশনের সাথে যুদ্ধ করতে পারবে বা ইনফ্লেশনকে কমব্যাট করতে পারবে। তো এই পরিস্থিতিতে আপনার জন্য মডেল ইনভেস্টমেন্ট স্ট্রাকচার যেটা হবে সেই সম্বন্ধে আপনাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে কিছু টাকা ইকুইটিতে রাখুন, কিছু টাকা রাখুন ডেট মিউচুয়াল ফান্ডে, কিছু টাকা পারলে আপনার ওই আরবিআইয়ের ফ্লোটিং রেট বন্ডের কথা বলছিলাম সেইখানে রাখুন, ব্যাংক বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিম, বিশেষ করে স্মল সেভিং স্কিমগুলো যেগুলো এখনও হাই ইন্টারেস্ট রেট দিচ্ছে সেইখানে পারলে কিছু টাকা জমা করে রাখুন। আর সবশেষে সেটা তো বলতেই হবে এমার্জেন্সি ফান্ড, এমার্জেন্সি ফান্ডের তো কোনো কথাই হবে না, এমার্জেন্সি ফান্ডেও কিছুটা টাকা রাখুন। তো এইভাবে একটা ব্যালেন্সড পোর্টফোলিও তৈরি করে রাখুন। তো সবশেষে এক নজরে আমাদের কি করতে হবে? প্রথম, এফডি করতে হলে এখনই এফডি লক করুন, এসআইপি বন্ধ করবেন না, লং ডিউরেশন ডেট ফান্ডে ইনভেস্ট করার চিন্তা করতে পারেন, লোন নিতে হলে এখনই সবথেকে ভালো সময়, রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এখন থেকেই ইনফ্লেশন অ্যাডজাস্টেড যেসব ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে সেইগুলোতে ইনভেস্ট করুন, শর্ট টার্ম ইনভেস্টার হলে ক্যাশ পজিশন বাজায় রাখুন, আর যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু ইনভেস্টেড থাকুন।